প্রিয় দর্শক, স্বাগত ইউসিবি টু দ্য পয়েন্টে। সাথে আছি আমি সানজিদা তন্নি। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কি? এখানে নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু এই পরিস্থিতিতে বাংলাদেশে কি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব? সম্ভব কি একটি অংশগ্রহণমূলক নির্বাচন? এর পাশাপাশি বিকল্প নির্বাচনের কথা আসছে, কি সেই বিকল্প নির্বাচন? এই বিষয়গুলো নিয়েই আজ আমরা আলোচনা করব। আলোচনার শিরোনাম নির্বাচনের বিকল্প নির্বাচন। আলোচনার জন্য স্টুডিওতে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন কামাল জামান মোল্লা, বিএনপি নেতা এবং শিল্পোদ্যোক্তা। স্বাগত এবং শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ আপনাকে। জি, আমরা আলোচনায় যাব। প্রথমে এম এ আজিজ, আপনার কাছে জানতে চাই, নির্বাচন নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন তো নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সকল মহলে এটি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু কোন নির্বাচন সেটি কি জাতীয় নির্বাচন নাকি অন্য কোনো নির্বাচন? ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আমার মনে হয় নির্বাচনের যে সমস্যা ছিল, সংস্কার প্রস্তাব, এটা সমাধান হয়ে গেছে। কারণ তিনি বলেছিলেন, এখনও ভিডিও ঘোরে ইউটিউবে, যে যতটুকু সংস্কারে একমত হয় সবাই, ততটুকু নিয়েই আমরা নির্বাচনে যাব। সংস্কারে যদি একমত না হয়, সংস্কার না করেই নির্বাচনে যাব। তো এখন তো অনেক জায়গায় একমত হয়েছে, 2-3টা জায়গায় একমত হয় নাই। আজকে যেটা শুনলাম লাস্ট, সেটা হচ্ছে যে একটা হচ্ছে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সাংবিধানিক ক্ষমতা, এটাকে কমিয়ে আনা। অর্থাৎ সেখানে তো আমি বলবো যে বিএনপি যে 31 দফা দিয়েছিল, সেখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার কথা বলা হয়েছিল। তো এইটাতে ধরেন যেটা বলা হয়েছে যে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এটা সংস্কার কমিশনের প্রস্তাব ছিল। আর এই যে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, শুধুমাত্র এরকম কয়েকটি বিষয়ের জন্যই কি এত বড় গণঅভ্যুত্থান হলো? ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে গণপরিষদ নির্বাচনের কথা, সেটি কি বিকল্প নির্বাচন মনে করেন কিনা? এটা তো এখন লাস্ট আলোচনায় আসে নাই, যেটা কনক্লুশন এটা তো। তারপরেও আমি গণপরিষদ যদি বলেন, তাহলে এখানে কনসেপচুয়ালি গণপরিষদ সম্পর্কে আমার মনে হয় ছাত্ররা এখনো পরিষ্কার নয়। তারা পরিষ্কার করার চেষ্টা করেছে, কিন্তু আমরা পরিষ্কার হই নাই। কারণ গণপরিষদ তখনই হয় যখন একটা রাষ্ট্রের অভ্যুদয় ঘটে, তার জন্য একটা সংবিধান প্রয়োজন হয়, তখন গণপরিষদ করা হয়। গণপরিষদে একটা সংবিধান তৈরি করা হয়, তারপরে রাষ্ট্রের সংবিধান, ওই সংবিধান অনুযায়ী রাষ্ট্র চলে। তা আমাদের দেশটা কি 71 সালে অভ্যুদয় ঘটে নাই? আমাদের কি তখন গণপরিষদ করা হয় নাই? তখন কি সংবিধান ছিল না? এখনো কি সংবিধান নাই? এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান, ওই বঙ্গভবনে আমিও দাওয়াতি ছিলাম, এই সংবিধান সমুন্নত রাখার জন্যে এই উপদেষ্টা ওত নিয়েছে। এখন এই যদি আপনি প্রশ্ন করেন, তাহলে এই উপদেষ্টা পরিষদের সংবিধান সংস্কারে হাত দেওয়ারই এখতিয়ার নেই। কারণ তারা যখন হাত দিচ্ছে, তখন তাদের ওত ভঙ্গ হয়েছে। ওত ভঙ্গ হওয়া মানেই তাদের এই ক্যাবিনেট থাকে না, তাদের এই ক্যাবিনেট থাকে না। আমি ফিরবো আপনার কাছে। জনাব জামান মোল্লা, আপনার কাছে জানতে চাই, রাজনীতি নিয়ে কথা বলছিলাম, নির্বাচন নিয়ে কথা বলছিলাম। নির্বাচনের তো অনেক রকম তারিখ এসেছে, আপনি কি মনে করেন দেশ নির্বাচনের পথে হাঁটছে? দেখেন, নির্বাচন ছাড়া দেশের কোনো বিকল্প নেই। দেশে গণতন্ত্র মানি নির্বাচন। গণতন্ত্রের প্রথম চাবিকাঠি হচ্ছে একটি নির্বাচন, একটি ভোটের অধিকার, একটি ভোট। যে দেশে ভোটের অধিকার নেই, সেই দেশে গণতন্ত্র বলে কোনো কথা নেই। সংস্কার বসে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংস্কার বাংলাদেশে আমি মনে করি এই মুহূর্তে এই সরকারের হাতে একটি সংস্কার, সেটা হলো মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। এর চেয়ে বড় সংস্কার বাংলাদেশে বর্তমানে নেই। এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়েছিলেন একটি সুষ্ঠু নির্বাচন দিবেন। সে এসে তার কিছু উপদেষ্টাদের কথা শুনে এক একজনে এক এক ভাষায় কথা বলেন, সে নিজেও কনফিউজ হয়ে যাচ্ছেন। আমি মনে করি বর্তমান সরকারের উচিত, 18 বছর বিএনপি রাজপথে আন্দোলন করেছে গণতন্ত্রের লড়াইয়ে। এবারে দেখেন, অনেকে বলতে চায় বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আমি এটা বিশ্বাস করি না। বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 সনে। এটা ছিল 18 বছরের বিএনপির আন্দোলন, গণতন্ত্রের আন্দোলন, ভোটের অধিকার আন্দোলন। এই আন্দোলনে ছাত্র জনতা, বাংলার আপামর জনগণ সকলে মিলে আন্দোলনে একটি ধাপ আমরা পার করেছি, শুধু শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি শুধু গণতন্ত্রের লড়াইয়ে। ছাত্রদের লড়াই ছিল কোঠা, আমাদের বিএনপি পরিবারের লড়াই ছিল
বাংলাদেশে একটি নির্বাচন তত্ত্বাবধায়কের আন্ডারে সুষ্ঠু এবং একটি ভোটের অধিকার, সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। এখন বর্তমান সরকারের উচিত সংস্কার বলে, আমরা সংস্কারের পক্ষে, আমাদের দল প্রিয় নেতাও বলেছেন, আমরা 5 বছর আগে বলেছি 31 দফা, একই তারা তারা আজকে 18 মাসে একটি সংস্কার নাম মুখে আনতে পারছেন, টাইম কিল করতেছেন। জি, তারা 9 মাস রয়েছেন দায়িত্বে, সংস্কার কতটুকু হয়েছে সে বিষয়টা সকলের কাছেই দৃশ্যমান। পরের প্রশ্ন করতে চাই, আপনি নির্বাচনের কথা বলছেন, তো গণতন্ত্রের কথা বলছেন, বাংলাদেশে বর্তমানে যে নির্বাচন ব্যবস্থা রয়েছে তাতে কি জনগণের আস্থা রয়েছে? বর্তমান সরকার যেভাবে আগাচ্ছেন তাতে মানুষের দিন দিন আস্থা এদের মধ্যে হারাচ্ছেন। বর্তমান সরকার দেখেন, বাংলা ভাষায় একটা কথা আছে, বিয়ের রাতে বিড়াল মারতে হয়। এই সরকার যখন ক্ষমতা হাতে নিয়েছে, প্রথম উচিত ছিল 64 জন ডিসিকে বরখাস্ত করা, যারা নির্মমভাবে হত্যা করেছে, ভোটের সাহায্য করেছে 2 নম্বর ভোট দেওয়ার জন্য। উচিত ছিল এই সরকারের 10 জন খারাপ সচিবকে সাথে সাথে বহিষ্কার করা। তা না করে এই সরকার তাদেরকে নিয়ে খেলে দুলে দেশটাকে একটা দেখেন কোন দিকে নিয়ে যাচ্ছে। আজকের দেশ না দেশের ভাষা চলতেছে, কারো নিয়ন্ত্রণ আছে, না পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণ আছে, না বর্তমান সরকারের নিয়ন্ত্রণ আছে, না বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যা উপদেষ্টা তাদের কোনো নিয়ন্ত্রণ আছে। এক একজন এক এক ভাষায় কথা বলে, যার যার স্বার্থ নিয়ে কথা বলে, যার যার স্বার্থ উদ্ধারের কাজ করতেছে। কে কিভাবে স্বার্থ বানাবেন, কে কিভাবে তার, আজকেই দেখেন শেখ হাসিনার এক পিয়ন 400 কোটি টাকা কামায় হেলিকপ্টার চলছে, বর্তমানে উপদেষ্টাগণের পিয়ন এই কথা আমরা শুনতে পাচ্ছি। তো যাই হোক, আমার কথা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দিলে জাতি উপকৃত হবে, দেশ ভালোর দিকে যাবে। যতক্ষণ পর্যন্ত দেশে নির্বাচন না হবে ততদিন পর্যন্ত, আজকে দেখেন কিভাবে বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা হাতে নাই, কারো কাছে নাই, আইন শৃঙ্খলা হাতে নেই, নির্বাচন হলেই একমাত্র সকল সমস্যার সমাধান আপনি বলতে চাচ্ছেন। আমি ফিরবো, আপনিও কি এই ব্যাপারে একমত? নির্বাচন কি সকল সমস্যার সমাধান? নির্বাচন ব্যবস্থার উপরে, নির্বাচন সংস্কার কমিশন হয়েছে, এগুলোর উপরে আস্থা আছে কিনা? কেউ আলটিমেটলি নির্বাচনই সমাধান, কিন্তু তার আগে যেটা ছাত্ররা দাবি করেছে এবং আমরাও চেয়েছি যে সংস্কার, আমরা সমর্থন করেছি। এই সংস্কারের যে যে জায়গায় সমস্যাটা তৈরি হয়েছিল আমি বলি কাছাকাছি এসেছে। যেমন বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, আজকে লাস্ট টকসে তারা বলেছে ফেব্রুয়ারি পর্যন্ত পিছানো যায়। এটা অত্যন্ত যৌক্তিক। ফেব্রুয়ারির পরে মার্চে ঝড় বৃষ্টি আসবে, পরীক্ষা আসবে এসএসসি, তারপরে বর্ষা আসবে, সুতরাং তখন তো নির্বাচন করার সময় না যে এপ্রিল পর্যন্ত নির্বাচন, ফেব্রুয়ারির পরে যাওয়া যাবে না বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী। তো আমার মনে হয় এটা ঠিক আছে। তারপরে ধরেন আপনার সংসদের মেয়াদ 4 বছর হবে না 5 বছর হবে, তো সংস্কার কমিশন প্রস্তাব করেছে 4 বছর। তিনি আমেরিকান সংস্কার কমিশনের প্রধান হচ্ছে আমেরিকান সিটিজেন, আমেরিকায় 4 বছর আছে, তিনি 4 বছর লিখেছেন। ঠিক আছে, 4 বছর আর 5 বছর বড় সমস্যা না। আমার বক্তব্য হচ্ছে তারপরে আছে নির্বাচন, সব তো মূল সমস্যাটা এখানে গেল। আর যেটা আপনি বলেছেন যে আপনার ওই সীমানা পুনর্নির্ধারণ, হ্যাঁ সীমানা, এটা ইলেকশন কমিশন করবে। চিফ ইলেকশন কমিশনার বলেছে সংস্কারের অপেক্ষায় আমরা থাকবো না, আমাদের প্রস্তুতি আমরা নিব। তাহলে তো সব রেডি আছে। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ অনুযায়ী যে যতটুকু সংস্কার হয়, একমত হয়, ততটুকু নিয়েই আমরা নির্বাচনে যাব। তো আমি বলবো যে এইটুক ছাড়া প্রায় সংস্কার প্রস্তাব ছিল প্রায় 200-র কাছাকাছি, এই 2-3টে জায়গায় একটু সামান্য হেরফের আছে। তো এখন তো আমরা নির্বাচনে যেতে পারি। নির্বাচনে কারণ অন্তর্বর্তীকালীন সরকার, আপনি দেখেন নামটাই অন্তর্বর্তীকালীন সরকার, আপনি খেয়াল করে দেখেন এই 8 মাসে $2.1 বিলিয়ন আমরা সাহায্যের প্রতিশ্রুতি পেয়েছি, 1 টাকাও আসে নাই। আমরা বিজনেস সম্মেলন করলাম, কত ঢোলঢাক করবিতে, সেখানে 3,100 কোটি টাকার বিনিয়োগ প্রতিশ্রুতি পেয়েছি, এটাও আসবে না। অন্তর্বর্তীকালীন সরকার যারা পুঁজি বিনিয়োগ করে, উনি ব্যবসা করে, উনি যখন বিজনেস কোনো ইনভেস্টমেন্ট করবে ওনার টাকার নিশ্চয়তা চায়। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো স্থায়িত্ব নাই, সুতরাং এই জন্য নির্বাচিত সরকার লাগবে। সব বিশ্বের সব দেশে যারা আসতেছে তারাই বলতেছে নির্বাচনের কথা, কিন্তু নির্বাচনের পরিস্থিতিটা এখন তো আমার মনে হয় আজকের আলোচনার পরে বিএনপির সাথে কথা হলো, আলোচনার পরে এখন রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত এবং ইলেকশন কমিশনকে গো অ্যাহেড দেওয়া উচিত। তারা দিচ্ছে না কেন? দিচ্ছে না, এই জায়গায় তো বক্তব্য যে কেউ বলে এই যে ইউনূস সাহেব যায় কিছু ফ্যান তৈরি করছে, বলে আজীবন থাক,
5 বছর থাক উনি। অনির্বাচিত সরকার 5 বছর থাকে কেমন করে, আজীবন থাকে কেমনে? আবার আর একজন প্রথম একজন আপনার সমন্বয়ক বলছিল যে উনি নির্বাচিত প্রধানমন্ত্রী হলে আমার আকাঙ্ক্ষা অতৃপ্ত থেকে যাবে যদি না হয়। এগুলি করে একটা ধোঁয়া তুলছে। এদিকে সবসময় বলে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্বাচন, কেন এটা আকপাস করা যাবে না? আপনার ডিসেম্বরে যে ফেব্রুয়ারি বলেন, আপনি গণভোটের কথা প্রথমেই নাকচ করে দিয়েছেন যে গণভোটের কোনো দরকার নেই, কিন্তু অনেকে তো চাচ্ছে হানা ভোট হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস গণভোট তো নাই, সংবিধান তো উঠে গেছে। গণভোট হতে হলেও সংসদ বসতে হবে, সেখানে গণভোট পাস করতে হবে। আপনি প্রজ্ঞাপন দিয়ে গণভোট কোনো পাবলিকের ঘাড়ের উপরে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না। এই সংস্কার কমিশন কয়জন? এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে বিদেশি নাগরিক আছে অনেক। আমি কি স্বাধীন দেশে বিদেশি নাগরিকের সংস্কার মেনে নেব নাকি? আপনি বলেন তো পৃথিবীর কোন দেশে আছে জাতীয় নিরাপত্তার দায়িত্বে একজন বিদেশি নাগরিককে দেওয়া হয়? ইউনূস সরকারের তা আছে। আমাদের যে জাতীয় নিরাপত্তার যে উপদেষ্টা সে তো বিদেশি, সে তো আমাদের দেশের লোক না, সে অন্য দেশের লোক। সে তো বাংলাদেশে জন্মগ্রহণ করা সিটিজেন যখন অন্য দেশের নয়, বাংলাদেশের না, তাকে ওত দিতে হয় যে আমি এই দেশের। আমাদের ব্রিটেনের অ্যাম্বাসেডর আনোয়ার সাহেব আসছিল না, আপনি কি বাংলাদেশের পক্ষে একটা কথা বলছে? সে ব্রিটেনের পক্ষে কথা বলছে। তারা ওত বাউন্ড। তো আপনি বিদেশি দিয়ে দেশ চালাচ্ছে এটা। এখন সংস্কার কমিশনে যে প্রশ্নগুলি করছেন এগুলো কার দায়িত্ব? সে তো আমেরিকান সিটিজেন, সে তো ডুয়েল সিটিজেন, বাংলাদেশি হতে পারে কিন্তু আমেরিকান সিটিজেন। গণমাধ্যম সংস্কার কমিশন কে? বিদেশি সিটিজেন। আমি তো শুনলাম যে বাংলাদেশের প্রচলিত যারা রাজনীতিবিদ রয়েছে, আপনি তো একজন সাংবাদিক, অনেক লেখালেখিও করেন, পথিতদশা একজন সাংবাদিক, কিন্তু বাংলাদেশে যারা রাজনীতি করে রাজনীতিবিদ রয়েছেন, তারা কি কোনোভাবে ছাত্রদেরকে কিংবা বিদেশি নাগরিক যারা বাংলাদেশের জন্মসূত্রে এসেছে তারা বাংলাদেশের জন্য কিছু করছে এটিকে মেনে নিতে পারছে না? এরকম কিছু না, মেনে না। বিদেশিরা এখন বিশ্বায়নের যুগে, এখন বিদেশি একজন ব্যবসায়ী বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, আমরা তো ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ওয়েলকাম করি, কোনো সমস্যা নেই। আমাদের এখানে ধরেন শ্রমিক, অল্প দামে শ্রমিক পাওয়া যায়, তারা যদি এটা সুযোগ তৈরি করে, আমরা যদি ইপিজেড করে দিতে পারি, তারা করে। যেমন চীন এখন ইনভেস্ট করতে চাচ্ছে, আমরা ওয়েলকাম করব। কিন্তু আমার বক্তব্য হলো রাষ্ট্র পরিচালনায় বিদেশি অ্যালাউ করা উচিত নয়। যেমন এই সরকার বলছে প্রবাসীদের ভোটার বানায় দিতে হবে। উনি কি আগে ঠিক করছে যে এই প্রবাসীরা কয়জন ওই দেশের নাগরিকত্ব নিয়েছে? ভিন্ন দেশের নাগরিককে আপনাকে এখানে ভোটার বানাবেন? বলেন আপনি। এই জন্য আমি বলছি যে এই সরকার তো বিদেশি সরকার আমি একে আখ্যায়িত করতে চাই, কারণ এখানে তো বিদেশিরা ইনভলভ। তো সুতরাং বিদেশিরা সংস্কার করবে, আর আমি স্বাধীন দেশের নাগরিক, আমি মুক্তিযুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করলাম, বিদেশি এসে এখন কনস্টিটিউশন সংস্কার করে দিবে, বিদেশিরা এসে সংবিধান তৈরি করে দিবে, বিদেশি সরকার চালাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তো আন্তর্জাতিক ব্যক্তি, ওনার তো দেশ নাই, ভাবটা সারা বিশ্বেই তো ওনার চারণ ক্ষেত্র। তো সুতরাং উনি এখন বিদেশিদের ভালোবাসে। আপনি খেয়াল করে দেখেন, ইংরেজির লোক ভালোবাসে, বিদেশি হলে ওনার পছন্দ, আর ওনার এনজিওর লোক, এর বাইরে কোনো লোক পছন্দ হয় না। এখন দেশটা তো চালাচ্ছে বিদেশিরা। আমি যেটা মানব, একই সাথে এসে আপনি বলেছিলেন এটি এনজিও সরকার, আজকে বলছেন বিদেশি সরকার। কথা বলবো এই বিষয় নিয়ে। জামান মোল্লা, আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, দেশ নিয়েও একটা খেলাধুলা হচ্ছে। কি খেলাধুলা হচ্ছে দেশ নিয়ে? দেশ নিয়ে, দেশের বাইরে দুই দেশেই কিন্তু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। শুধু কেন চলতেছে? আমাদের বর্তমান সরকার বলেন শেখ হাসিনাকে এই দেশে আসতে দেওয়া হবে না, বাট শেখ হাসিনা উপদেষ্টার কিছু ছাত্ররাও বলেন কিন্তু আমলিকে বাদ দিতে হবে, এটা করতে হবে, সেটা তো আজ পর্যন্ত একজন উপদেষ্টা ছাত্ররা কি বলছে এদেরকে অ্যারেস্ট কেন করেন না? এই পর্যন্ত এই বর্তমান উপদেষ্টাদের মধ্যে একজন বলেন নাই যে এদেরকে যত তাড়াতাড়ি অ্যারেস্ট করেন। বাংলাদেশ শেখ হাসিনা পালাইছে, 80% দোষর তো বাংলাদেশে রয়ে গেছে। আইন শৃঙ্খলা, ব্যবসা বাণিজ্য, সিন্ডিকেট, যত ক্ষতি করে যে শেয়ার বাজার, সব তো চলতে সেই আমলিকের সিন্ডিকেটের মধ্যেই। তাই কেন বর্তমান উপদেষ্টা একবার মুখ দিয়ে বলে না যে যত লোকের মামলা হয় সবাইকে অ্যারেস্ট করেন? শুধু বলে কি আমলিকে নিষিদ্ধ করেন, নিষিদ্ধ করার আগে নিষিদ্ধ লোকগুলোকে অ্যারেস্ট করেন। যারা বাংলার মাটিতে বসে আজকে মিছিল করতেছে, এটা সব তো বর্তমান সরকার করাচ্ছে। বর্তমান সরকার গেম খেলতেছে, মুখে বলতেছে এটা, বুকের মধ্যে আরেকটা।
আপনারা যদি আসলে মুখে কি বলছে আর কাজে কি করছে? মুখে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, ছাত্ররা নিষিদ্ধ করা উচিত, কিন্তু তারা কাজে করতেছে না। কাজে আপনি দেখেন একবার কি কোনো একটা উপদেষ্টা বলছে ছাত্রদেরকে অ্যারেস্ট করা হোক, যে যেখানে আছে অ্যারেস্ট করা হোক, একজন কিন্তু বলেনি। প্রধান উপদেষ্টা একবার ছাত্রদেরকে কেন অ্যারেস্ট করবে? ছাত্রদেরকে না, ছাত্র যারা প্রতিনিধি আছেন উপদেষ্টাগণ, তারা একবারও বলেনি এই পর্যন্ত যে আওয়ামী লীগের দোসর যারা বাংলাদেশে আছে তাদেরকে অ্যারেস্ট করেন। শুধু তারা বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। আর আওয়ামী লীগ তো পালাই গেছে, যারা পালাই আছে তাদেরকে ধরার জন্য একবার বলেন, আপনাদের ক্ষমতা আছে। ছাত্রলীগ তো নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, এদেরকে অ্যারেস্ট করতে হবে না? নিষিদ্ধ করা হয়েছে, আন্দোলন হচ্ছে, অন্যায় হচ্ছে, এই যে মিছিল হচ্ছে, এই যে যত দেখেন শেয়ার বাজারে এখন এই মুহূর্তে সালমান এফ রহমান কিন্তু ভিতরে, সালমান এফ রহমান কিন্তু যাইতো না কখনোই শেয়ার বাজারে, তার লোক জিন্দা করাইতো, তাই না? তার তো এখনো রয়ে গেছে। এই যে শেয়ার বাজারে দেখেন কয়েকদিন আগে আন্দোলন হইলো, জি অবরোধ হচ্ছে, বর্তমান সময়ে শুনতে পাচ্ছি 10,000 কোটি টাকা শেয়ার বাজারে লুটপাট। কিভাবে গেল? এই সরকার কি করে? তার মানে কি আওয়ামী লীগ সরকারের দোসর প্রত্যেকটি জায়গায় রয়ে গেছে, পরিচালিত হচ্ছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের লোকজন দ্বারা। আমি দৃঢ়ভাবে বলতেছি, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাগণ কথা কম বলে কাজ বেশি করেন। আপনারা এদেরকে ধরেন, অ্যারেস্ট করেন, বাণিজ্য বন্ধ করেন, আপনারা নিজেরা বাণিজ্য বন্ধ করেন, আপনাদের আশেপাশে যারা বসা আছে তাদেরকে বাণিজ্য বন্ধ করেন। শেখ হাসিনার দোসররা প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা জায়গায় এখন বসে কী করে থাকে বলেন? আর আপনি এখন আওয়ামী লীগ বন্ধ করেন, আওয়ামী লীগ বন্ধ করেন। শেখ হাসিনা একলা চুরি করেছে? শেখ হাসিনার সমস্ত লোকজন, গুন্ডা পান্ডা বাহিনী সব বাংলাদেশে রয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক তারা, তারা টাকা ইনভেস্ট করতেছে দেশকে অস্থিরতা করার জন্যে। তা আমরা তাদেরকে প্রতিহত না করি, পুলিশকে যদি না বলি এদেরকে অ্যারেস্ট করেন। দেখেন আইজিপি কয়েকদিন আগে বলছে পুলিশকে আপনি এই মুহূর্তে অ্যারেস্ট করেন না, তাহলে পুলিশ কি? বিগত সরকারের আমলে আপনিও তো ব্যবসা বাণিজ্য করেছেন বাংলাদেশে, আপনারাও কি এই আওয়ামী লীগকে ম্যানেজ করেই ব্যবসা বাণিজ্য করেছেন? আমরা ব্যবসা কোথায় করলাম? আমার কথা শুনবেন, আমার দুটো অয়েল ট্যাঙ্কার আজকে 9 বছর বন্ধ করে রেখেছি, হাইকোর্টের রায় পেয়েছি, 2বার রায় পেয়েছি, কোড অফ কন্টেন্ট পেয়েছি, তারপরে বিপিসি চেয়ারম্যান চালাতে পার নাই। আমি যদি চালাই তাহলে আমার চেয়ারম্যান পোস্ট থাকবে না, বেঁধে রেখে আজ পর্যন্ত, আজকে পর্যন্ত চালাতে পারেন। আমার শুনবেন একটা সিরামিক ফ্যাক্টরি, 650 কোটি প্রজেক্ট, গ্যাসের লাইন পর্যন্ত নিজের অর্থায়নে গ্যাসের লাইন টেনে 22 কোটি টাকা খরচ করে লাইন লেগেছি, লাইন দেয় নাই আমাকে, ইদে নাই, ফায়ার দেয় নাই, আজ পর্যন্ত বন্ধ আছে। আমার কথা শুনবেন, আমার বাসাবিতে একদিনে 40 জন লোকের রেট দেওয়া 26 কোটি টাকা জরিমানা করে, যেটা পৃথিবীর নজরবিহীন। কয় টাকার একটা? যে আপনার কোম্পানির কথাই যেহেতু বললেন, আপনার প্রতিষ্ঠান ভাসাবির কথাই যেহেতু বললেন, ভাসাবিতে তো আমরা জানি যে বেনজির আহমেদ সহ সব নেতৃস্থানীয় লোকজন সেখানে যেতেন। আপনারাও কি সুবিধাভোগী নয়? ভালো কথাটা তুলছেন। আপনার এই চ্যানেল আই, এটা কি কোনো দলের? জি না, আমার ভাসাবি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, কোনো দলের? আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করি, আমার ভাসাবি কি রাজনীতি করে? সেখানে সবাই যায়। আমার ভাসাবির ইউনিভার্সিটিতে, আপনার ইউনিভার্সিটিতে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সমস্ত আসে কিনা ইয়েস না বলেন? আসে। আমার ইউনিভার্সিটির দিন কেক কাটা প্রোগ্রামে হঠাৎ বেনজির সাহেব এসে হাজির হয়েছে। এটা কি আমার জন্য খারাপ হয়েছে না ভালো হয়েছে? নাকি আপনারাও সুবিধাভোগী ছিলেন তখন, এখন ভিন্ন কথা বলছেন? না কেন, আমার তাহলে জেল খাটলাম কেন? আমাকে টেনে হেসড়ে ডিবি প্রধান, একটা ডিবি প্রধান একজনকে অ্যারেস্ট করতে যেতে পারে? ডিবি 9টা উইং আছে, 10টা উইং আছে ডিবি, আমাকে ধরার জন্য ডিবি প্রধান নিজে অ্যারেস্ট করছে আমাকে। তা আমি কেমন এসেছি? আমি জেল খেটেছি, আমার নামে যেখানে যেখানে মামলা হয়তো আমার মতো লোকই যায় তো বম মারার জন্য, যেখানে মামলায় আমার নাম ঢুকে যায়, আপনার নাম চলে যায়, নির্যাতিত। আমরা ঘরে ঘুমাইতে পাই নাই, 40টা মোবাইল চেঞ্জ করতেছে আমাদেরকে। আমরা কেন কষ্টে বলি যে 18 বছর রাজপথে ছিলাম শুধু একটা আন্দোলনের জন্য, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা, ভোটের অধিকার, একটি নির্বাচন। লাস্ট দিন পর্যন্ত আমাদের এটাই থাকবে, যতদিন পর্যন্ত বাংলার মাটিতে একটি নির্বাচন না হবে, সুষ্ঠু নির্বাচন না হবে, আমাদের আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। কারণ মানুষ, আমাদের বিএনপির দাবি না শুধু ভোটের অধিকার, বাংলাদেশে কোনো মানুষই ভোট দিতে পারেনি 18 বছর। বাংলার মানুষের দাবি একটি ভোট প্রয়োগ করবে, সুষ্ঠু ভোট দিবে এবং ভোটের অধিকার। অসংখ্য ধন্যবাদ জনাব এম এ আজিজ। শুনলেন 18 বছর সংগ্রাম করেছে ভোটের জন্য, নির্বাচনের জন্য, সেই নির্বাচনের প্রত্যাশা, জনগণেরও নিশ্চয়ই অনেক প্রত্যাশা রয়েছে সেই নির্বাচনের জন্য। সেই নির্বাচনটি প্রথমে আমরা জানলাম বিএনপির পক্ষ থেকে কাট টাইম ডিসেম্বর, এখন শুনছি ফেব্রুয়ারিতে। অনেক আন্তর্জাতিক শক্তি এখানে কাজ করছে বাংলাদেশে, নানান দিক থেকে আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? না দেখেন, আন্তর্জাতিক শক্তি তো কাজ বরাবরই করে, আমরা ছোটবেলার থেকে দেখছি, এবং আমাদের ভিতর থেকে সহযোগিতা পায়, এবং রাজনৈতিক দলগুলি আছে
এই দলগুলো কিন্তু যতই বলেন, ধরেন জামাত ইসলাম লন্ডনে দেখা করলো বেগম খালেদা জিয়া তারেক রহমানের সাথে, এসে বলল যে তারা রোজার আগে নির্বাচন চায়। হ্যাঁ, এরপরে কথা ঘুরায় বলল যে না, সংস্কার করে নির্বাচন চায় এই সময়ের মধ্যে। কথাটা ঘুরে গেল না, কথাটা ঘুরে গেল। তো রাজনৈতিক দলরা এখন সামনে নির্বাচন হতে পারে, এই কারণে যার যার পলিসিতে শেষে জিতার চেষ্টা করতেছে, এই জন্য তাদের কথার কিন্তু টোন পাল্টায় যায়। কিন্তু সবচেয়ে বড় মূল কথাটা হচ্ছে কি, আলটিমেটলি কিন্তু জনগণকে যতক্ষণ পর্যন্ত আমরা ক্ষমতায়িত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত দেশে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্র আপনি ধরেন ব্রিটেন, আমরা তো উদাহরণ দিই, গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে ব্রিটেন। সেখানে রাজা আছে, সেখানে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এক ব্যক্তি হয়, অর্থাৎ সরকারি দল প্রধানমন্ত্রী এক ব্যক্তি হয়। রাজা কিন্তু ক্যাবিনেট সরকার ভেঙে দিতে পারে। তারপরেও কিন্তু ওখানে দেখেন রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতিটা এমনভাবে চলছে যেখানে সংবিধান, লিখিত সংবিধানও নাই, দেশটা চলছে কিন্তু প্রশ্ন নাই। কিন্তু আমাদের লিখে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখে স্বাক্ষর করেও মানে না। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে যে মানুষগুলো আমরা যেমন জনগণকে ক্ষমতায়িত করতে পারি নাই, এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু আমরা যেভাবে ধরেন ওয়েস্টমিনিস্টার সিস্টেমে গণতন্ত্র চাই, এই গণতান্ত্রিক চর্চায়ও কিন্তু অভ্যস্ত হয় নাই। সবাই কিন্তু আমরা ক্ষমতার কেন্দ্রভূত নিজের কাছে নিয়ে আসতে চাই, ক্ষমতায় যেতে চাই। এই জন্যে আমরা এই 54 বছরে কিন্তু এখনও আমরা বলি গণতন্ত্র চাই। কেন 54 বছরে গণতন্ত্র আসবে কেন? তা এখন তো মানুষের যে মনোজগতের যে পরিবর্তন, আমি লক্ষ্য করলাম যে এখন নির্বাচন দিবেন, এখন জনগণ প্রত্যেকটা ভোটার কিন্তু ভাবে যে এমপি যে ইলেকশন করবে তার কাছে টাকা পাওয়া হক, টাকা চায়, ডাইরেক্ট টাকা চায়। তারপরে সে তো তার নিজস্ব যে টাকা দিবে তারে ভোট দিবে। সুতরাং আসলে জনগণের যে প্রতিনিধি তৈরি সেটাও তো নিরপেক্ষভাবে হয় না। তো সুতরাং এখন যদি একটা সরকার আসে, হ্যাঁ ধরেন 54 বছরে যে জায়গায় পিছাইছি, অন্তত 20 বছর যদি একটা মানবিক বাংলাদেশ, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আইনের শাসন, সুশাসন, এটা গড়ার লক্ষ্য যদি কাজ করতে থাকে, মানে সরকার পরিবর্তন হবে কিন্তু লক্ষ্য যদি লক্ষ্যটা একই জায়গায় থাকবে। আমরা তো 54 বছরের গণতান্ত্রিক অভিযাত্রায় ততটা আগাতে পারিনি। যদি দুর্নীতির কথাও বলি, বিগত সরকারের আমলে আমরা দেখেছি অসংখ্য দুর্নীতি হচ্ছে। বর্তমান সময় পত্রিকাগুলোতে আবার দেখছি বিভিন্ন উপদেষ্টাদের, এপিএসদেরকে অপসারণ করা হচ্ছে, নানা রকম সরকারি পর্যায়ে দুর্নীতি হচ্ছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছে। দুর্নীতি তো বন্ধ হচ্ছে না। দেখেন ওই এক উপদেষ্টা, তিনি তো শিক্ষা মন্ত্রণালয়ের একটা ছাত্র ওখানে সমন্বয় কি জয়েন্ট যুগ্ম আহ্বায়ক না কি, তো ওটার নিউজ ছাপছে প্রথমে ঢাকা ট্রিবিউন, তারপরে নিউজ তুলে ফেলছে, প্রথম আলো নিউজ ছাপছে, তারপরে তুলে ফেলছে। কোনো কারণে ইনক্লাবের রিপোর্ট ছাপা হয়ে গেছে, দেখি নুরানি চেহারা, হ্যাঁ তো 400 কোটি টাকা লুট করে ফেলেছে ছাত্র। প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র দেওয়া আছে এবং প্রত্যেকটা মিনিস্ট্রিতে চাকরি দেওয়া, ট্রান্সফার করা, প্রমোশন দেওয়া, ডিসি পদায়ন করা সব ছাত্ররা করতেছে। এখন তাদের আপনি করলেন যে এপিএস, ভাই ছাত্ররাও করতেছে। এখন আমরা এখনো প্রমাণ আমাদের কাছে নাই, কিন্তু উপদেষ্টাও দু একজনের সম্পর্কে নাম আসতেছে। তো আমরা তো এই জন্যে আমি বলছি যে এই সরকার যদি আরও কিছুদিন থাকতে থাকে তাহলে সব কিছু কিন্তু এই দেখবেন এই সরকার ইউনূস সাহেবের ঘাড়েও দোষ যাবে। আরো কিছু মানুষ 400 কোটি টাকার মালিক হয়ে যাবে। ওই তো না, আপনি বলেন তো ভিন্নভাবে দেখেন, ইউনূস সাহেব তার তো 6 মাস জেল হয়েছিল, নৈতিক কারণে তো সরকার প্রধান হইতে পারে না, কিন্তু হয়েছে তো। গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকার সুদ মওকুফ করে নিছে, গ্রামীণ ফোনের 4000 কোটি টাকা মওকুফ করে নিছে, গ্রামীণ ব্যাংকের সরকারের শেয়ার ছিল 25%, এটাকে 5% নিয়ে নিছে, কমায় নিছে। এটা কি সুবিধা নেওয়া না? উনি হয়তো ডাইরেক্ট এটাকে আপনি ঘুষ বলবেন না, কিন্তু সুবিধা তো নিছে ওনার, উনি ব্যবসা করেন। এই সুবিধাগুলোর জন্যই কি তার আশেপাশের লোকজন তাকে 5 বছরের জন্য সরকারে দেখতে চায়? তাই না, বিষয়টা হলো যে শোনেন, অনেক সময় এটা হইতে পারে। ধরেন এখন ধরেন এই সুযোগটা তো উনি নিছে এবং এটা তো ডিনাই করার নাই, যেটা এটা এই সুযোগটা নিছে, এটা তো নিছে। ওনার বিরুদ্ধে ধরেন রাজনৈতিক দলের নেতা কর্মীরা অনেক কেস উঠতেছে, এখনো কেস আছে। উনি
তো যখন ওনাকে অফার দেওয়া হয়েছে, ছাত্ররা বলছে আমাকে ছাত্ররা নিয়োগ করেছে, তখনও তিনি 6 মাসের জেল, তিনি তখন তো বলতে পারতেন যে না, আমি নৈতিক কারণে আমি সরকার প্রধান হতে পারবো না, কারণ আমার জেল আছে, জেল শেষ হোক। হ্যাঁ, উনি তো এই যে দুর্নীতির মামলা, কালকেও একটা খালাস হইল, ওনার তো মামলা, নিজের মামলা নিজে খালাস করে নিতেছে। হ্যাঁ, তো এই জন্যই বলছি যে কেউ প্রশ্নবিদ্ধের উপরে না। আমি এই ইউনূস সাহেবের পক্ষে, ইউনূস সাহেব দেশের সম্পদ, এইভাবে 3টা লেখা তার পক্ষে লিখেছি। যখন 6 তলায় হাঁটা উঠাইছে, 6 তলা নামাইছে, কারণ শেখ হাসিনা তাকে যা কিছু করেন তার বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে, এটা প্রমাণিত। কারণ সে কয় পদ্মা নদীর থেকে টুস করে ফেলে দেবো, এই সব কথা। এবং শেখ হাসিনা ইউনূস সম্পর্কে যা কিছু করেছে সব কিছু মনে হয়েছে শত্রুতা করে করেছে, তাকে রাইভেল মনে করেছে হয়তো একদিন। এখন তো শেষ পর্যন্ত সে সরকার প্রধান হলো, তিনি তো পলায়ন করলেন। সুতরাং এই জন্য আমি বলছি যে সব কিছু ট্রান্সপারেন্ট হয়ে তো হচ্ছে না। সরকার ছোট, এখন 24 জনের দেশ চালাচ্ছে, 24 জনের 18 কোটি লোকের দোষ চালানো যায়? যাকে নিচ্ছে সে বিদেশি নাগরিক, এটা কি করে হয়? প্রশ্ন তো এগুলো থেকে যাবে। এই সংবিধান সংস্কার করেন, প্রশ্ন থেকে যাবে। আমি হয়তো মেনে যাব, অন্তত এই মানে ধরেন একটা স্ট্যান্ড স্টিল পজিশনে এসে গেছে, ব্রেক করার জন্য নির্বাচনের স্বার্থে মেনে যাব। আমার ছেলে বলবে, আমার নাতি বলবে যে ও যে এখনো আমরা বলি না, আগে পাকিস্তান আমলে MNA হয়েছে আর MP হয়েছে, তখন সরকার আপনার দেশ তো নানান ইতিহাস আছে, সেই দিকে যেতে চাই না, দেশ মুক্তিযুদ্ধে গেল, দেশ স্বাধীন হলো। সেই পাকিস্তানে এখনো কিন্তু প্রশ্ন ওঠে যে পাকিস্তানের MNA দিয়ে ওই আপনার সংবিধান তো করা হয়েছে, এই প্রশ্ন তো আছে। এখন যে আপনারা সংবিধান করতেছেন, একসময় প্রশ্ন আসবে, বাংলাদেশ আগামী প্রজন্ম নিশ্চয়ই প্রশ্ন করতে পারে, এরকমটি আপনি করবে, বিদেশিরা সংস্কার করে দিয়ে গেছে, বলবে তো। আপনি এটা আটকাবেন কিভাবে প্রমাণ করবেন যে বিদেশি সংস্কার কমিশনের প্রধান বিদেশি না, তিনি আমেরিকান সিটিজেন, এবং তিনি তো আমেরিকার পক্ষে করে? তাহলে 4 বছর আছে কেন প্রস্তাব? আমেরিকাতে 4 বছরের সংবিধানের সময়সীমা আছে, 4 বছরই এখানে আছে। তো স্বাভাবিক ডাউট করবে না। উনি যদি ব্রিটেনের হইতে অন্য করতে, বা বাংলাদেশের লোক হইলে হয়তো 5 বছরই করতো, নাহলে 6 বছর করতো, 4 বছর কেন হইল? এই জন্যই বলছি যে আমরা কেউ ফেয়ার প্লে করতেছি না শুরুর থেকে এ পর্যন্ত। 100% আমাদের যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা সেটা, আর এই ছাত্রদের আকাঙ্ক্ষা, সময়ের যে আকাঙ্ক্ষা তৈরি হলো, ছাত্রদের আকাঙ্ক্ষা তো এক চাকরির আকাঙ্ক্ষা ছিল, ওইটা গড়াইতে এসে রাজনীতিবিদরা ঢুকে এটাকে পলিটিক্যাল করে এক দফায় চলে গেছে। তো এখন আমার বক্তব্য হচ্ছে যে এই সরকার যে বসলো, এই অন্তর্বর্তীকালীন সরকার বসার পরে এই সংস্কার আয়োজন হলো। এই সংস্কার আয়োজন করে এই ডক্টর মোহাম্মদ ইউনূস একবার এক কথা বলে এই সংশয় সন্দেহ দাঁড় করে দিছে ইলেকশন হয় কিনা। কারণ ফেউড লাগাই দিছে, এখন 4 বছর থাকুক, কেউ 5 বছর থাকুক, আজীবন থাকুক। আপনার এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই আপনি পাবেন, সেই প্রত্যাশাই করি। অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, জনাব জামান মোল্লা কিছু যোগ করবেন কিনা? দেখেন, এই শেখ হাসিনা সরকার দেশ থেকে পালাইছে 9 মাস হয়েছে। বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা 9 মাসে কোনো একটি গভর্নমেন্ট প্রতিষ্ঠান আজ শান্তিতে নেই, নিয়ন্ত্রণ আনতে পারেনি। তা 9 মাসে যদি তাদের কোনো একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ না করতে পারে, তা দেশকে কিভাবে চালাবে? তারা কিছু এজেন্ট ভিত্তিক কাজ করতেছে। এই ছাত্র উপদেষ্টা যারা আছেন তারা মনে করেন ছাত্রদের রক্ত নিয়ে খেলতেছেন। এই রক্তের যেই ছাত্ররা মারা গিয়েছেন, আমাদেরও বিএনপির 450 ছাত্র দলের নেতা মারা গেছেন, লক্ষ হাজার হাজার লোক আহত হয়েছেন, হাজার হাজার নিরীহ লোক মারা গিয়েছেন। তাদের রক্তের সাথে কী কারণে খেলতেছেন? তারা ছাত্রদেরকে কলঙ্কিত বানাচ্ছেন। তারা লুবি হয়ে আজকে তারা ছাত্রদেরকে নিয়ে বীরের বেশে থাকা উচিত ছিল এই রাজনীতিতে এবং সরকারে না বসে। আজকে সরকারে বসে কিভাবে অর্থ ভাগাভাগি হচ্ছে, কিভাবে পোষ ভাগাভাগি হচ্ছে, কিভাবে বাণিজ্য হচ্ছে, সব মাত্র ফ্লাশ হওয়া শুরু হয়েছে। একটি জিনিসও বাকি থাকবে না। এই বাংলার মাটিতে প্রত্যেকটা সামনে আসবে। আজকের এজেন্ট ভিত্তিক নিউজ করাচ্ছে এই গভর্নমেন্টকে রাখার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য। এরা উপদেষ্টাগণ বিভ্রান্ত ছড়াচ্ছে, যেমন ছড়াচ্ছে শেখ হাসিনা, তেমন উপদেষ্টাগণ নিজেরাই বিভ্রান্ত। ইলেকশনটা বিলম্বিত হয়,
বাট বাংলার মাটিতে ইলেকশন ইনশাল্লাহ আমাদের দলের দাবি এই ডিসেম্বরের মধ্যে হতে হবে। ডিসেম্বরে যাকে জানুয়ারি হতে পারে, বাংলার মানুষের সকলের দাবি এই নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে। এটা আমার লাস্ট দাবি এই বর্তমান সরকারের কাছে। আমি আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ওনার ভাবমূর্তি নিয়ে উনি সরে যাবেন। ওনাকে দেশ বিদেশে ওনার অনেক সুনাম আছে। উনি দেশের অল্প কিছু উপদেষ্টাদের কথা শুনে ওনার নিজের ইমেজ এবং দেশের ক্ষতি করবেন না, আমি ওনার কাছে আশা করি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, ইউসিবি টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের আলোচকেরা যেটি বললেন সেটি জনগণের আকাঙ্ক্ষা রয়েছে একটি নির্বাচনের, এবং জাতীয় নির্বাচনের জন্য বিএনপি অনেক দিন ধরে বলছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বলছে, এবং বর্তমান সময়ে এসে সেটিকে বলা হচ্ছে যে ফেব্রুয়ারি পর্যন্ত যেতে পারে সেই নির্বাচন, কোনোভাবেই জুন পর্যন্ত নয়। জনগণের আকাঙ্ক্ষা মতো এই দেশ চলুক, সেই প্রত্যাশাই শেষ করছি। শুভকামনা।